চলতি অর্থবছর প্রথম ১১ মাসে ইতিহাসের সবচেয়ে বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। সাথে বাজার ভিত্তিক ঋণে গুনতে হচ্ছে উচ্চ সুদ। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণ এবং এর পরিশোধের বিস্তারিত জানাবো। সাথে থাকছে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর। সপ্তাহ শেষে ভাগশেষ আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। চলতি অর্থবছর বাংলাদেশ বিভিন্ন বিদেশি উৎস থেকে $৭,৯২৭ মিলিয়ন ঋণ, যা প্রায় $৮ বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি পেয়েছিল, যা গত অর্থবছর থেকে প্রায় 25% বেশি। আমরা দেখে নেই বিদেশে এই প্রতিশ্রুত ঋণের পরিমাণ গত অর্থবছরে এবং এই অর্থবছরে কেমন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ঋণের মধ্যে $৭,৯২৭ মিলিয়ন বা $7.92 বিলিয়ন বাংলাদেশ বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছিল এবং গত বছর সেটি ছিল, অর্থাৎ গত অর্থ বছরে সেটি ছিল $5,974 মিলিয়ন বা $5.97 বিলিয়ন। আমরা একটু দেখে নিতে চাই যে এই ঋণের ভেতরে 89% বিদেশি ঋণগুলো যেগুলো বাংলাদেশ ইতিমধ্যে পেয়েছে প্রথম 11 মাসে, তার হিসেব $7 বিলিয়ন বিদেশি ঋণ বাংলাদেশ পেয়েছে প্রথম 11 মাসে, অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের জুন থেকে মে মাস পর্যন্ত 11 মাসে বাংলাদেশ এই $7,020 মিলিয়ন বা $7 বিলিয়ন বেশি বিদেশি ঋণ পেয়েছে, যেটি গত অর্থ বছরে ছিল $6,981 মিলিয়ন বা $6.98 বিলিয়ন। এবার আমরা দেখতে চাই যে এই ঋণগুলোর পেছনে যারা উন্নয়ন সহযোগী রয়েছেন, বিভিন্ন দেশ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ঋণ বাংলাদেশকে দিয়েছে জাপান দিয়েছে প্রায় $1.8 বিলিয়ন বা $1,761 মিলিয়ন। এরপরেই রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি বাংলাদেশকে ঋণ দিয়েছে $1,599 মিলিয়ন। এরপর রয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ দিয়েছে $1.4 বিলিয়ন, অর্থাৎ বিশ্বব্যাংক এবং এডিবি মিলিয়ে বাংলাদেশকে প্রায় $3 বিলিয়ন ঋণ দিয়েছে প্রথম 11 মাসে। এরপরে যদি আমরা একটু দেখি যে ভারত এবং চীন পার্শ্ববর্তী এই দেশ দুটোকে ছাপিয়ে পরাক্রমশালী রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় এগিয়ে এসেছে ব্যাপকভাবে। তারা $885 মিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। এরপরের অবস্থানের আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে উৎসগুলো রয়েছে, এরপরে রয়েছে চীন এবং ভারত, এরপরে রয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট ব্যাংক। আমরা দেখছিলাম যে অর্থাৎ বলা যায় যে উন্নয়ন সহযোগী যারা রয়েছে তাদের মধ্যে এগিয়ে আছে জাপান। আমরা জানি যে জাপানের সহযোগিতায় বাংলাদেশে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট হয়েছে। আমরা বলতে পারি মেট্রো রেলের কথা, বলতে পারি থার্ড টার্মিনালের কথা, এমন আরও অনেক প্রকল্পে জাপানের বিপুল পরিমাণে বিনিয়োগ রয়েছে। আমরা এবার একটু দেখতে চাই যে ঋণ পরিশোধের খবর বলছিলাম যে ঋণ পরিশোধেও রেকর্ড করেছে বাংলাদেশ। ঋণ পরিশোধ করেছে $3 বিলিয়ন, যেটি বিগত অর্থবছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরে ছিল $2.46 বিলিয়ন, সেটি এবার $3 বিলিয়ন পৌঁছেছে। আমরা একটু সুদের মাত্রাটা দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে গত অর্থ বছর বাংলাদেশ সুদ বাবদ পরিশোধ করেছিল $882 মিলিয়ন, সেটি এবার পরিশোধ করেছে $1,253 মিলিয়ন বা $1.25 বিলিয়ন, অর্থাৎ 40% সুদের পরিমাণ বেড়েছে এই বিদেশি ঋণগুলোতে। এর পেছনে রয়েছে টাকার অবমূল্যায়ন, কারণ বাজার ভিত্তিক ঋণ পরিশোধের যেই চুক্তি, তাতে বাংলাদেশের এই চড়া সুদ পরিশোধ করতে হচ্ছে। আমরা জানছিলাম যে ঋণ গ্রহণ, ছাড় এবং পরিশোধের বৃত্তান্ত। এবার একটু দেখতে চাই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির যে হালনাগাদ তথ্য রয়েছে তার বিস্তারিত। এডিপিতে ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দ ছিল $2,54,391 কোটি টাকা, যার বাস্তবায়ন হয়েছে $1,46,375 কোটি টাকা, যেটি গত বছর একই সময় আমরা যদি দেখি যে $1,46,021 কোটি টাকা বাস্তবায়ন হয়েছিল। এর আগে ২০২১-২২ অর্থ বছরে $1,42,000 কোটি টাকা, তার আগে ২০-২১ অর্থ বছরে $1,22,000 কোটি টাকা, $1,15,000 কোটি টাকা। অর্থাৎ এডিপি বরাদ্দ বাড়লেও এডিপির বাস্তবায়ন সমানুপাতে বাড়ছে না বলে আমরা বুঝতে পারি। আমরা একটু দেখে নিতে চাই যে 4 বছরের মধ্যে আমরা দেখছি যে বাস্তবায়নের হার যদি আমরা তুলনা করি, অর্থাৎ বছরের প্রথম 11 মাসে বাস্তবায়নের হার তুলনা করলে দেখা যাবে যে 4 বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হয়েছে ২০২৩-২৪ অর্থাৎ চলতি অর্থ বছরে। আমরা একটু বাস্তবায়নের হারটা দেখে নিতে চাই। অর্থাৎ আমরা বলছি যে বাস্তবায়ন হয়েছে এখানে 57.58%, যেটি গত অর্থ বছরে একই সময় ছিল
61% বেশি। অর্থাৎ এবছর প্রথম 11 মাসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অনেকটাই কমে এসেছে। আবার আমরা বলতে পারি যে 2024-25 অর্থ বছর, যেটি এই জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে, সেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে। সেখানে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। এছাড়া বেসরকারিভাবে বললে সেটি 2,78,000 কোটি টাকা যায়। তবে সেখানেও যখন এই অর্থ বছরে বাস্তবায়ন প্রায় অর্ধেকের কিছুটা বেশি হয়েছে, কিন্তু অনেকটাই ঘাটতি থেকে গেছে, সেই এডিপি বাস্তবায়নের লক্ষণীয় আরও পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে বলে মনে হয়। ভাগশেষ আয়োজনে ফিরছি শেয়ার বাজার, বন্দর, হাটের আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। চলতি সপ্তাহের লেনদেনে ইতিবাচকতা দেখা গেছে ঢাকার পুঁজি বাজারে। সপ্তাহের 5 দিনের লেনদেনে 4 দিনই সূচকের উত্থান এবং একদিন সূচকের পতন হয়েছে। দেখে নেই সপ্তাহ শেষে লেনদেনের সার্বিক পরিস্থিতি। সপ্তাহ শেষে 5,000 কোটি টাকা যুক্ত হয়েছে বাজার মূলধনে। এর মধ্যে আমরা দেখছি যে রোববার সূচকের উত্থান হয়েছিল 3 পয়েন্ট। প্রধান সূচক 5,247.13 পয়েন্টে দাঁড়িয়েছিল। সেদিন লেনদেন হয়েছিল 486 কোটি টাকার। এর পরদিন বড় ধরনের একটা পতন হয় এবং সূচকের পতনের সাথে সাথে আমরা লেনদেনও কিছুটা কমে আসতে দেখি। 479 কোটি 86 লাখ টাকার লেনদেন হয়েছিল। প্রধান সূচক দাঁড়িয়েছিল 5,220.18 পয়েন্টে। তবে পরবর্তী দিনে 500 কোটি ছাড়িয়ে যায় লেনদেন এবং এই ধারাবাহিকতা বজায় থাকে সপ্তাহের শেষ 3 দিনে। আমরা দেখতে পাচ্ছি যে 21.65 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছিল 5,241.83 পয়েন্টে। পরবর্তী দিনে বড় উত্থান হয় সূচকের, 7.88 পয়েন্ট বাড়ে সূচক এবং সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার লেনদেন হয়েছে 705 কোটি টাকা। অর্থাৎ ধারাবাহিকভাবে সপ্তাহের শেষ 3 দিনে লেনদেন বেড়েছে এবং সেখানে সূচকের উত্থান হয়েছে শেষ দিনে 52.68 পয়েন্ট। প্রধান সূচক সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 5,355.41 পয়েন্টে এবং বাজার মূলধন দাঁড়িয়েছে 6,61,508 কোটি টাকায়। দেখে নিতে চাই যে সপ্তাহব্যাপী বাজারে যেই লভ্যাংশ ঘোষণার তথ্য রয়েছে তার সবশেষ। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি নগদ 10% লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস বা শেয়ার প্রতি মুনাফা রয়েছে 1 টাকা 27 পয়সা। ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড 3 টাকা 44 পয়সা ইপিএস বা শেয়ার প্রতি মুনাফা ঘোষণা করেছে। এছাড়া ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডে 10% লভ্যাংশ ঘোষণা করেছে। আরও একটা বিরতি নিয়ে ফিরছি। ভাগশেষ আয়োজনের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। এবারে জানবো বন্দরের খবর। বন্দরের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। এছাড়া হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। আমরা প্রথমেই যেতে চাই সোহেল, আপনার কাছে। সোহেল, জানাবেন যে হিলি স্থলবন্দর থেকে পণ্য খালাস কমছে। আমরা বলছি যে প্রত্যেক দিন আপনি জানাচ্ছিলেন যে 150 থেকে 200 ট্রাক আসতো, সেখান থেকে এখন 40 থেকে 70টি ট্রাক বর্তমানে পণ্য আমদানি করছে। তো এতে করে আসলে হিলি স্থলবন্দরের যেই শুল্ক আদায়, তাতে কি ধরনের প্রভাব পড়েছে? বন্দরের যেই শ্রমিকরা রয়েছেন তাদের কর্মঘাটতি বা কর্মসংকট হচ্ছে কিনা? শাফিন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে আগের তুলনায় আমদানির যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। এর মূল কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে ব্যাংকগুলোতে যে এলসি জটিলতা রয়েছে, সেই এলসি জটিলতার কারণে আমদানির পরিমাণটা এই বন্দর দিয়ে কমে গেছে, যার প্রভাব কিন্তু পড়েছে যারা বন্দরের শ্রমিক রয়েছেন তাদের উপরে। কারণ তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে বিগত সময়ে এই বন্দর দিয়ে যেখানে 150 থেকে 200 পণ্যবাহী ট্রাক হিলি স্থল বন্দরে প্রবেশ করতো, বর্তমানে তার
পরিমাণ কমে দাঁড়িয়েছে 40 থেকে 60 ট্রাক পর্যন্ত। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু আমদানির পরিমাণটা কমে গেছে, যার কারণে কিন্তু আয়ে কিন্তু শ্রমিকদের ভাটা পড়েছে আমরা দেখেছি। তবে আপনি যেটি বললেন যে আসলে শুল্কতে প্রভাব পড়েছে কিনা, আসলে এই বন্দর দিয়ে মশলা পণ্য আমদানি হবার কারণে শুল্কে তেমন একটা প্রভাব পড়েনি। তবে পানামা পোর্ট যে কর্তৃপক্ষ রয়েছে, লিজ নিয়েছে সরকার থেকে, তাদের আয়ের একটা প্রভাব পড়েছে আমরা দেখেছি। তারা বলছেন তাদের যে দৈনন্দিন আয় এবং কর্মচারী শ্রমিক রয়েছেন তাদের বেতন ভাতা দিতেও তাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, তারা যেটি বলছেন। তো সব মিলিয়ে বলা চলে শাফিন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে এলসি জটিলতার কারণে আমদানির পরিমাণটা অনেকটাই কমে গেছে, যার প্রভাব কিন্তু এখানকার সংশ্লিষ্ট শ্রমিক এবং বন্দর কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন সকলের একটা আয়ের উপরে প্রভাব পড়েছে আমরা লক্ষ্য করেছি শাফিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। রাকিব, আপনার কাছে জানতে চাই যে জানাচ্ছিলেন যে সোনা মসজিদ স্থলবন্দরের যে প্রবেশ সড়কটি রয়েছে সেটি অপ্রশস্ত হওয়ার ফলে সেখানে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ছে। দুরবস্থা লাঘবের জন্য বন্দর কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা, সড়কটি প্রশস্ত করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েছে কিনা? শাফিন, আসলে সোনা মসজিদ স্থল বন্দরের যে লিংক রোডটি সেটি যেমন আসলে বেহাল একটা অবস্থা ছিল, তার থেকে খানিকটা পরিবর্তন হলেও কিন্তু সেটি এখনো অপ্রশস্ত রয়েছে, যার কারণে আপনি জানেন যে এই সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে অতিরিক্ত সবচেয়ে বেশি যেটি আমদানি হয়ে থাকে সেটি হচ্ছে পাথর চিপস। সেই নুড়ি পাথরগুলো এখান দিয়ে আমদানি হওয়ার কারণে এর পাশে প্রায় 3 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে দুই পাশে কিন্তু পাথরের ইয়ার্ডগুলো আছে, এবং এইখানে যখন পাথর খালাস করা হয় এবং বন্দর থেকে যে সমস্ত অন্যান্য এই সমস্ত পণ্যের ট্রাকগুলো আছে সেগুলো যখন যায়, এই মাঝপথে 2টি স্কেল আছে যেখানে স্কেলিং করা হয়, এবং স্কেলিং এ যেই ধরনের আসলে গাড়িগুলোকে যেভাবে আসলে অপেক্ষা করতে হয় সেই অপেক্ষার কারণে কিন্তু এই যে অপ্রশস্ত রাস্তা সেখানে ট্রাকের সংখ্যাটা সবচেয়ে বেশি হয়ে যায়। এখন খানিকটা আমরা ফাঁকা দেখছি, কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে যখন পণ্য খালাস করে আসলে ট্রাকগুলো এখান থেকে যাবে বা পণ্য লোড করে যখন এই পাথর লোড করে যখন গাড়িগুলো যাবে তখন আসলে এইটির সবচেয়ে বেশি আসলে জ্যামটি সৃষ্টি হয়, এবং অপ্রশস্ত সড়কের কারণেই কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে ট্রাকগুলোকে অতিরিক্ত সময় থাকতে হচ্ছে, এবং শহর থেকে পেছনের দিকে যে সমস্ত ট্রাকগুলো থাকে বিশেষ করে পোর্টে থেকে যারা বের হতে পারে না তাদেরকে কিন্তু অনেক সময় কোনো ক্ষেত্রে পোর্ট থেকে বের হতে না পাওয়ার কারণে অতিরিক্ত চার্জ তাদেরকে কিন্তু পোর্ট কর্তৃপক্ষকে দিতে হচ্ছে, এবং একই সাথে তারা যারা এখানকার চালকরা রয়েছেন, ট্রাক ড্রাইভাররা রয়েছেন, তারা বলছেন তাদেরকে আসলে আমদানি করা পণ্যগুলো এখান থেকে নিয়ে বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে এখান থেকে বের হতে যে সময়টি লাগে পথে আরও বেশি সময় খরচ হওয়ার কারণে তাদের যে ব্যয় সেটি কিন্তু আসলে বাড়ছে, এবং একই সাথে পরিবহন ব্যয়ও বাড়ছে। এক্ষেত্রে আসলে পোর্ট কর্তৃপক্ষর দিক থেকে তারা যেটি বলছেন যে তারা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে রোড কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে এই বিষয়টি অবহিত করেছেন, এবং বিভিন্ন ধরনের সমন্বয় সভাগুলো এই বিষয়গুলো উঠে আসে এবং বারবারই আসলে তাগাদা দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত এই সড়ক প্রশস্তকরণের কোনো উদ্যোগ আসলে দেখা যায়নি। এবং এর পাশে থাকা যে ইয়ার্ডগুলো রয়েছে সেই ইয়ার্ডের যারা আছেন সেই ব্যবসায়ী তারা বলছেন যে আসলে ইয়ার্ড থেকে তাদেরও আসলে পাথর খালাস এবং এখান থেকে পাথর পরিপূর্ণ করার জন্য ট্রাকগুলো ভর্তি করার সময় যেই সময়টা আসলে তাদের ব্যয় হয় সেই ক্ষেত্রেও তারা আসলে নানামুখী সমস্যায় পড়ছেন, এবং অনেক ট্রাক কিন্তু এখানে মালামাল নিয়ে অপেক্ষা করতে হয় লোডিং আনলোডিং এর কারণে, এই সমস্ত জ্যামের কারণে, এবং এটি সন্ধ্যার পরে সবচেয়ে বেশি হয়ে থাকে। তো শাফিন, এই ছিল সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিব, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রাকিবুল হাসান চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে, এর আগে সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে। বরিশালের গরুনদীতে গড়ে উঠেছে পাইকারি পান বাজার। আমরা সেখানকার সবশেষ খবর জানবো। টর্কি বন্দরে এই পান বাজার রয়েছে এবং আধুনিক পদ্ধতিতে এখানে পান বিক্রি হচ্ছে। প্রতিদিন বিক্রি হচ্ছে 60 থেকে 70 লাখ টাকার পান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি পরিমাণে বেচা বিক্রি হচ্ছে জানাবেন। শাফিন, বরিশালের গৌরনদীতে এই যে পানের আড়তটি গড়ে উঠেছে এটার মূল কারণ হচ্ছে বরিশালের গৌরনদী, আগলঝাড়া এবং উজিরপুর এসব জায়গায় কিন্তু পান চাষে উদ্বুদ্ধ হচ্ছে এখানকার চাষিরা, এবং বেশিরভাগ মানুষই
প্রায় এই অঞ্চলের 85 থেকে 90% মানুষ কিন্তু এখন পান চাষের সাথে যুক্ত হচ্ছে, যার কারণে পানের সরবরাহ এবং পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে, যার কারণে এই বাজারটি আসলে বড় পরিসরে করা হয়েছে। যে বিভিন্ন জায়গা থেকে, গৌরনদীর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এখানকার স্থানীয় চাষিরা রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন এখানে পান নিয়ে আসেন এবং এই আড়তের মাধ্যমেই কিন্তু তারা পানগুলো বেচা কেনা করে থাকেন এবং এই আড়তগুলো থেকেই বরিশালের বাইরে, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পান সরবরাহ হয়ে থাকে এবং এই পানগুলো দেশের বাইরেও কিন্তু ঢাকার বিভিন্ন এজেন্টের মাধ্যমে পাঠানো হয় এবং আপনারা এখন দেখছেন যে পানগুলো কিন্তু এসেছে এবং এরপরে কিন্তু সেগুলো বেচা কেনা হবে এবং এখান থেকে পান কিন্তু বিড়া বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে পানের সর্বোচ্চ দাম হচ্ছে 30 টাকা থেকে শুরু করে আকার এবং প্রকার ভেদে কিন্তু সেটি 250 টাকা পর্যন্ত বিক্রি হয় এবং প্রতি হাটে, আজকে যেহেতু হাটবার না, তবে প্রতি হাটে কিন্তু এখানে বিপুল পরিমাণ একটি বেচাকেনা হয়, বিশেষ করে 60 থেকে 70 লাখ টাকার পান কিন্তু বিক্রি হয় এবং এছাড়াও বরিশালের এই গরুনদীতে কিন্তু আগলঝাড়া ও উজিরপুর সহ বিভিন্ন জায়গায় 5টি পানের আড়ত রয়েছে। এই পানের আড়তগুলো মিলিয়ে প্রতি হাটে বেচাকেনা হয় প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা পান এবং এই পান ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখানকার পান কিন্তু সারা দেশেই যাচ্ছে এবং দেশের বাইরেও যাচ্ছে। যদি ভারতীয় পান বিপণন বন্ধ হয় বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু তারা পান রপ্তানি করতে পারবেন দেশের বাইরে এবং তার দ্বারা কিন্তু বিপুল পরিমাণ রেমিটেন্স তারা কিন্তু নিয়ে আসতে পারবেন দেশে, যেটা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং আরেকটু যদি বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তারা পান চাষে চাষিদের উদ্বুদ্ধ করছেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন যাতে পান চাষ এই অঞ্চলে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই পানের আড়তটি কিন্তু খুব বড় আড়ত এবং এখানে কিন্তু স্থানীয় পানের ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখান থেকেই পান বেচাকেনা করে থাকেন এবং চাষিরাও এই বাজারটিতে আসেন এবং পান বেচাকেনা করে থাকেন। সেই পান দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকেই সরবরাহ করা হয়। তো বরিশাল গৌরনদী জেলা উপজেলার পানের আড়ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। অমিত, ধন্যবাদ আপনাকে। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে, জানাচ্ছিলেন পাইকারি পান বাজারের খবর। জানছিলাম পাইকারি পান বাজারের খবর, অর্থাৎ হাটের খবর, সাথে বন্দরের নানা সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানছিলাম এ সপ্তাহে শেয়ার বাজারে ছিল ইতিবাচক প্রবণতা। এছাড়া $1 ট্রিলিয়ন অর্থনীতির আরও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিদেশি ঋণ বাড়ছে, আবার ঋণ পরিশোধের সক্ষমতাও বেড়েছে। আমরা পদ্মা সেতু তৈরি করেছিলাম প্রায় 33,000 কোটি টাকা নির্মাণে, আর এবছর প্রথম 11 মাসে আমরা বিদেশি ঋণ পরিশোধ করেছি 33,000 কোটি টাকার বেশি। এই ছিল সপ্তাহের ভাগশেষ আয়োজনে। ফিরবো বৌনি আয়োজন নিয়ে সপ্তাহের শুরুতে আবারও। সে পর্যন্ত সাথে থাকুন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।